আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শেষ দিনের মতো চলছে ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ। জমা দেওয়ার শেষ সময় বুধবার বিকেল 5টা। দুদক আইন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ আইনে পরিণত হবে 2 মাসের মধ্যে। আইন মন্ত্রণালয়ে আইনজীবী নিয়োগ। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে 40 লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। আগামী মাসে আসছে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের পর পুতিনের সাথে শান্তি আলোচনায় প্রস্তুত জানালেন জেলেনস্কি। ইউক্রেনকে নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ বেষ্টনী তৈরির প্রত্যয়। রোপণ করা বৃক্ষে প্রাণ ফিরছে নেত্রকোনার প্রকৃতিতে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। একদিন সময় বাড়ানোয় ডাকসু ও হল সংসদ নির্বাচনে আজ শেষ দিনের মতো মনোনয়নপত্র সংগ্রহ চলছে। মনোনয়নপত্র জমার শেষ সময় আগামীকাল বিকেল 5টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন মিথিলা নাজনীন, সরাসরি যাচ্ছে তার কাছে। মিথিলা, ডাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনের বিস্তারিত জানতে চাই। সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ হৃদয়, আপনি যেমনটি বলছিলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হচ্ছে আগামীকাল বিকাল 5টায় এবং আজকে হলো যে মনোনয়নপত্র উত্তোলনের সময়টা বাড়িয়ে আজকের দিনটা বাড়ানো হয়েছে। আজকের দিন পর্যন্ত যারা নির্বাচনে প্রার্থী হতে চান ডাকসু কিংবা হল সংসদ নির্বাচনে তারা মনোনয়নপত্র তুলতে পারবেন। এবং এরই প্রেক্ষিতে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বলেছে, যেমন শিবির বলেছে যে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য এই সময়সীমা বাড়ানো হয়েছে। এরই প্রেক্ষিতে নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ডক্টর জসিমউদ্দিন স্যার তিনি বলেছেন যে আসলে কোনো দলকে পক্ষপাতের আওতায় না আনা, বরং তারা সবার কথা বিবেচনা করেই কিন্তু আসলে এই একটা দিন বাড়িয়েছেন। এবং এটার বাইরে তিনি আরও বলেছেন যে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা নিয়ে যারা অভিযোগ করবে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং নির্বাচনকে সুষ্ঠু করতে এবং সকল শিক্ষার্থীর অধিকার নিশ্চিতে তারা বেশ তৎপর রয়েছে এবং এর ক্ষেত্রে যা যা ব্যবস্থা নিতে হয় তারা নেবেন। নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন সবাই ব্যাপারে আন্তরিক। এবং এটার বাইরে আমরা যেহেতু দেখেছি যে আজকে একদিন বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে আজকে দুপুর 1টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদে 21 জন প্রার্থী মনোনয়ন ফর্ম কিনেছেন। এবং এর বাইরে ক্যাম্পাসে যে প্রগতিশীল ছাত্র সংগঠন আছে, প্রগতিশীল ছাত্রদের তারা কিন্তু প্রতিরোধ প্রসব নামে তারা হচ্ছে একটি প্যানেল ঘোষণা করেছে। যে প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী হয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি, যিনি গত ডাকসু নির্বাচনে হল সংসদ শামসুন্নাহর হল সংসদ দের ভিপি ছিলেন। তিনি এবার কিন্তু এই প্রতিরোধ পর্ষদ থেকে ভিপি পদপ্রার্থী হয়েছেন। এবং এটার বাইরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের যে সভাপতি মেঘমল্লার বসু তিনি এজিএস পদে আছেন এবং জাবেল তিনি মেঘমল্লার বসু জিএস পদে এবং জাবেল তিনি এজিএস পদে আছেন। এবং তারা এটাও বলেছেন সংবাদ সম্মেলনে যে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে তারা শিক্ষার্থীদের পাশে থাকতে চান এবং যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের চাওয়া পায় যেমন অতীতে তারা ছিলেন, তারা নির্বাচিত হলে সেই ধারাবাহিকতা বজায় রাখবেন। হৃদয়। মিথিলা, ধন্যবাদ। প্রিয় দর্শক, মিথিলা নাজনীন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন দুদক আইন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে সংস্কার কমিশনগুলোর সুপারিশ 2 মাসের মধ্যে আইনে পরিণত করা হবে। এইসব আইন সংস্কারের জন্য আইন মন্ত্রণালয়ে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা থেকে পিছিয়ে আসার চিন্তা সরকারের নেই। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি, তাই নির্বাচন নিয়ে তারা নানা কথা বলছেন, যা রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ। নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই, বিন্দুমাত্র চিন্তা নেই। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, আন্তর্জাতিক মানের সুষ্ঠু নির্বাচন করতে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। পরে ইইউ রাষ্ট্রদূত বলেন, আগামী মাসে ইইউ এর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। মাইকেল মিলার বলেন, নির্বাচন পর্যবেক্ষণে ইইউর অগ্রাধিকারে আছে বাংলাদেশ। গণতন্ত্রের সাথে সবসময় রয়েছে ইইউ। নির্বাচনে অপতথ্য ও ভুয়া তথ্য মোকাবেলায় ইসি সক্ষম বলে মনে করেন তিনি। But the role of the technical experts is to consider whether the context is right for us to deploy an election observation mission here in the country. So we are looking at feasibility and we are looking at the advisability. But what I can tell you is that politically, Bangladesh is a priority for the European Union when it comes to the deployment of an election observation mission. ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে যেসব ভোট কেন্দ্র তৈরি করা হয়েছিল সেগুলো বাতিলের দাবি জানিয়েছেন তারা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রিজভী। পরে গণমাধ্যমের সঙ্গে জাতীয় নির্বাচনের পাশাপাশি ডাকসু নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। রিজভী অভিযোগ করেছেন, মব সৃষ্টি করে ছাত্রদলকে মনোনয়ন ফর্ম নিতে বাধা দেওয়া হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে, সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে নতুন করে ভোটের জনগণের বিন্যাস দেখে এবং সত্যিকার অর্থে ভোট কেন্দ্র তারা নতুন ভাবে ঘোষণা করবেন। কারণ ফ্যাসিবাদের আমলের ভোট কেন্দ্রগুলো এইটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য। এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে, এই কারণে সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি কেন হবে? বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিলের উপর শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। এরপর শুনানি শুরু করে আসামিপক্ষ। এ অবস্থায় আগামীকাল পর্যন্ত শুনানি মুলতবি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চে তৃতীয় দিনের শুনানি শেষে ওই আদেশ দেওয়া হয়। ১২ই জানুয়ারি ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। আগামীকালকে আবার সকাল ৯টায় আমরা আশা করছি, যেটা আজকে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় বললেন যে ১ নম্বর আইটেমে থাকবে, আগামীকালকে আবার এটা শুরু হবে। অনুপস্থিতি যাদেরকে সাজা দেওয়া হয়েছে ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, আপনারা জানেন আমরা ওনার পক্ষ ইনশাল্লাহ আমরা যুক্তিতর্ক উপস্থাপন করব এবং এই মামলা হাইকোর্টের খালাসের যেই রায়, এই রায় বহাল থাকবে বলে আমরা আশাবাদী। হাইকোর্ট বিভাগ বলেছে যে যদিও তারেক রহমান সাহেব আপিল করতে পারেনি, কিন্তু এই জাজমেন্ট তার বেলাও প্রযোজ্য হবে।
স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনে চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি পালন করছেন শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের দেওয়া 48 ঘন্টার আলটিমেটামও আজ শেষ হচ্ছে। চিকিৎসকদের কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। হামলাকারীদের গ্রেফতার করা না হলে আজ থেকে কমপ্লিট শাটডাউন হতে পারে বলে জানান আন্দোলনকারীরা। স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনির বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। সোমবার রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪র্থ শ্রেণী কর্মচারী বাহাদুর শিকদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, মামলায় স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনিকে একমাত্র নামধারী আসামি করা হয়েছে, আর অজ্ঞাতনামা আসামি ৮০ জন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ৩.৫ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি জানান, পুতিনের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তুত তিনি। দীর্ঘ বৈঠকের মধ্যেই পুতিনকে টেলিফোন করেন ট্রাম্প। পরে জানান, ফোনালাপে পুতিন জেলেনস্কি বৈঠক চূড়ান্ত করেছেন তিনি। বৈঠক আয়োজনে কাজও শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করবে বলেও আশ্বস্ত করেন ট্রাম্প। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইউক্রেন যুদ্ধবন্ধের লক্ষ্যে দিনভর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক। তবে শুরুতে দ্বিপাক্ষিক বৈঠক করেন ট্রাম্প ও জেলেনস্কি। বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবার ভালোর জন্যই যুদ্ধ শেষ হওয়া প্রয়োজন। এমন সিদ্ধান্তে পৌঁছাতে হবে যাতে ভবিষ্যতে ইউক্রেন আর আগ্রাসনের শিকার না হয়। Important discussions as we work to end the killing and stop the war in Ukraine. We're all working for the same goal, very simple goal. We want to stop the killing. ইউক্রেনের নিরাপত্তায় প্রাধান্য দেন ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত বলেও জানান তিনি। ট্রাম্পের সঙ্গে বৈঠককে ফলপ্রসূ বলেছেন জেলেনস্কি। I think we showed that we are strong people and we supported the idea of the United States, of personally of President Trump. ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে ট্রাম্প বলেন, ইউরোপের বিভিন্ন দেশ এ নিশ্চয়তা দেবে, যার সমন্বয় করবে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের মধ্যেই রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন ট্রাম্প। ৪০ মিনিটের ফোন আলাপেই পুতিন জেলেনস্কি বৈঠক চূড়ান্ত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান ট্রাম্প। দ্বিপাক্ষিক বৈঠকের পর তাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হবে বলেও জানান তিনি। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনায় ইউরোপের অন্তত একজন নেতাকে রাখা উচিত। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ইমাম হাসান তাইম সহ শহীদদের হত্যাকারীদের জামিন দেওয়ায় বিচারপতি ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শহীদ পরিবারের সদস্যরা। সেখানে আছেন রফিকুল। বাসার যাচ্ছি তার কাছে। বাসার সচিবালয়ের সামনে কি পরিস্থিতি? ধন্যবাদ বিজয়। আপনি যেমনটি বলছিলেন যে সচিবালয়ের সামনের রাস্তায় বেশ কয়েকজন মিলে রাস্তা বন্ধ করে আন্দোলন করছেন। তারা এখানে ২০-২৫ জন হবে শহীদ পরিবারের সদস্য এসেছেন। তারা আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন এবং আমরা এই কারণে আমরা দেখছি যে সচিবালয়ের এই সামনের সকল গেটই বন্ধ আছে এবং এখানে কিন্তু এখন দর্শনার্থী প্রবেশেও নিষেধাজ্ঞা বন্ধ আছে আর কি, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আশেপাশের রাস্তায় বেশ কিছুক্ষণ আগে জ্যাম ছিল, কিন্তু পরিবহনগুলো অন্যদিকে চলে গিয়েছে। আমরা সচিবালয়ের ভেতরে আছি, ভেতর থেকে বের হওয়া যাচ্ছে না, সুতরাং বাইরের পরিস্থিতি খুব একটা জানা যাচ্ছে না। তারপরও আমরা যেমনটি জানতে পারছি সেটা হচ্ছে যে ওখানে সচিবালয়ের ৩ নম্বর গেটের সামনে বেশ কয়েকজন মিলে একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা ইতিমধ্যে আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এবং ওনারা শেষ পর্যন্ত কতক্ষণ থাকবেন, কি করবেন সে বিষয়ে এখনো সুস্পষ্ট কিছু জানা যায়নি। এগুলো আরো জানতে পারলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব।
বিদায়। বাশার, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বাশার। জলবায়ুর বিরূপ অভিঘাত মোকাবেলায় সবুজ বেষ্টনী তৈরির প্রত্যয়ে সবুজের সাজায় বাংলাদেশ স্লোগানে নেত্রকোনায় বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠান সহ গ্রামীণ সড়কে বৃক্ষরোপণের পাশাপাশি বিতরণ করা হয়। সবুজায়নকে স্বাগত জানিয়ে বিশিষ্টজনরা বলেন, রোপণ করা বৃক্ষে প্রাণ ফিরছে নেত্রকোনার প্রকৃতিতে। জাহিদ হাসানের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অথই জলরাশির হাওর, বিস্তীর্ণ সমতল ভূমি আর পাহাড়ি অঞ্চলের বৈচিত্র্যময় প্রকৃতি ও জীবনাচারের জেলা নেত্রকোনা। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই জেলায় প্রতিনিয়তই কমছে বনাঞ্চল। এতে সুপেয় পানির তীব্র সংকট, অতিবৃষ্টি, খরা ও বজ্রপাত সহ বেড়ে চলা প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল প্রাণ প্রকৃতি। এমন বাস্তবতায় বাংলালিংকের সহযোগিতায় নেত্রকোনায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। নেত্রকোনা কিন্তু একটা বিশেষ জায়গা, হাওর, পাহাড় এবং সমতল সব কিছু মিলিয়ে কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্যের আধার। নেত্রকোনায় কিন্তু যত বেশি আমরা গাছ লাগাবো, এই যে বন্যায় যে মাটি ক্ষয়ে যায় সেটাকে ধরে রাখতে পারবে গাছ। তো সুতরাং একটি গাছ শুধু যে আমাদের অক্সিজেন দিচ্ছে কিংবা শুধু যে ছায়া দিচ্ছে তাই নয়, কিন্তু প্রাণীদেরও একটা বাসস্থানের জায়গা। আসুন এই বর্ষায় আমরা সবাই মিলে বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং বৃক্ষরোপণ করে সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। পরিবেশ সুরক্ষায় সচেতনতার বার্তায় ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বর্ণিল শোভাযাত্রায় জানানো হয় সব মহলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান। এভাবে যদি সবুজে সবুজে ভরে যায় পৃথিবী, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ একদিন সমৃদ্ধির পথে হাঁটবে। গাছ বেশি লাগাতে হবে। যে কোনো জায়গায়, ফাঁকা জায়গায় যদি গাছ লাগাতে পারি, এটা আমাদের সবার জন্য ভালো। ধরিত্রী রক্ষার প্রত্যয়ে সবুজ উৎসবে মেতে ওঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মা যেমন তার সন্তানকে আগলে রাখে, তেমনি গাছ আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে থাকে। মোট আয়তনের 25% বনভূমি থাকা প্রয়োজন, তাই আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যায় জোর দেন বিশিষ্টজনরা। মানুষের সাথে এবং প্রকৃতির সাথে যে নিবিড় সম্পর্ক, সেটা টিকিয়ে রাখার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, এটাকে সাধুবাদ জানাই। এই কার্যক্রমের মাধ্যমে আমাদের দেশের যে বৃক্ষের পরিমাণ এটি দিন দিন বৃদ্ধি পাবে এবং আশা করছি সামনের দিনেও তাদের এই কর্মসূচিটি চলমান থাকবে। ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিতে পরিবেশ সুরক্ষার আন্দোলন বেগবান করার আহ্বান সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বর্ণাঢ্য র্যালি, ছবি প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজনে উদযাপন করা হয়েছে বিশ্ব আলোকচিত্র দিবস। সারা দেশের 7টিরও বেশি ফটোগ্রাফি সংগঠনকে সাথে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি। এতে অংশ নেন দেশের কয়েকশো ফটোগ্রাফার। অনুষ্ঠানে প্রয়াত 12 জন বরেণ্য আলোকচিত্র শিল্পীর ছবি প্রদর্শন হয়। বাংলাদেশকে আলোকচিত্র জগতের তীর্থস্থান উল্লেখ করে আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম বলেন, ছবির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান আরও গতি পায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ফটোগ্রাফির শাখা খোলার দাবি জানান বক্তারা। সারা পৃথিবীর আলোকচিত্রীরা বাংলাদেশে আসে বাংলাদেশ আলোকচিত্রের একটা তীর্থস্থান করতে। আলোকচিত্রের মতন একটা শক্তিশালী মাধ্যমকে সত্যিকার অর্থে সরকারিভাবে সেরকম স্বীকৃতি দেওয়া হয় না, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সেরকম জায়গা নেই, এবং ছোট বাচ্চারা যারা বড় হয়ে উঠছে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই শিক্ষা মাধ্যম সেইটাকে অবহেলা করে তারা বড় হচ্ছে, এটা লজ্জাজনক। এবং শুধু লজ্জাজনক না, আমাদের ভবিষ্যতের জন্য এটা সমস্যাজনক।
উপত্যকায় 22 মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত অবসানের জন্য নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মধ্যস্থতাকারী মিশর ও কাতারের কাছ থেকে নতুন প্রস্তাব পাওয়ার পর হামাস জানিয়েছে তারা আলোচনায় বসার জন্য প্রস্তুত। তবে ইসরায়েলি প্রস্তাবে রাজি নয়। ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছেন, গাজা দখলের কারণে হামাস চাপের মধ্যে আছে, তাই তারা আংশিক চুক্তিতে গিয়ে যুদ্ধ থামানোর চেষ্টা করছে। শত্রুকে ছাড় দেওয়া উচিত নয়। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় এক সাংবাদিক সহ আরও 30 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 14 জন ত্রাণ প্রার্থী। যুদ্ধ শুরুর পর 22 মাসে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে সৃষ্ট ক্ষুধা ও অনাহারে মৃত্যু 62,000 ছাড়িয়েছে। 6,000-এর বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। আইনভঙ্গ ও মেয়াদোত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়া সহ বিভিন্ন কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর নজরদারির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বেশিরভাগের ক্ষেত্রেই হামলা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো ও চুরিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া সন্ত্রাসবাদের সহায়তার অভিযোগ রয়েছে অনেকের বিরুদ্ধে। ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীকেও লক্ষ্যবস্তু করেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, তারা ইহুদি বিরোধী আচরণ করেছে। এর আগে চলতি বছরই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা সাক্ষাৎকারের সময়সূচি স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র। জুনে সাক্ষাৎকার আবারও চালুর পর ঘোষণা দেওয়া হয়, অতিরিক্ত যাচাইয়ের জন্য আবেদনকারীদের নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট প্রকাশ করতে হবে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন এরিন। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেনটি ক্যাটাগরি 4-এ পরিণত হয়েছে। এর প্রভাবে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব বাহামা এবং টার্কস ও কাইকোস দ্বীপপুঞ্জে বৃষ্টি শুরু হয়েছে। সেখানে ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা জারি রয়েছে। স্থানীয় সময় সোমবার রাত 8টা পর্যন্ত ঝড়টির সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 210 কিলোমিটার। মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, এটি সরাসরি দ্বীপগুলোতে আঘাত করবে না বলে ধারণা করা হচ্ছে। তবে দেশের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাসিন্দাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। নিটল টাটা, কৃষি সংবাদ। অনুকূল আবহাওয়ায় চলতি বছর গাইবান্ধায় কচুমুখির আশানুরূপ ফলন পেয়েছেন কৃষক। এবার রোগবালাই ও পোকার আক্রমণও ছিল কম। ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত বাজার দর না পাওয়ায় কচুমুখির আবাদে খুশি হতে পারছেন না চাষিরা। প্রকৃতি সংবাদ। মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার পর থেকেই ফেনীর বিভিন্ন নদ নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বিলীন হচ্ছে বাড়িঘর, রাস্তাঘাট সহ জনপদ। দাগনভূঞা উপজেলার মোমারিজপুর জরবাপুকুর সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে 30,000 মানুষ। খেলার খবর। সংবাদ শেষ করবো সবশেষে ফ্রেশ আটা ময়দার সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিয়েছি আরো একবার। শেষ দিনের মতো চলছে ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ। জমা দেওয়ার শেষ সময়ে বুধবার বিকেল 5টা। দুদক আইন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ আইনে পরিণত হবে 2 মাসের মধ্যে। আইন মন্ত্রণালয়ে আইনজীবী নিয়োগ। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে 40 লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। আগামী মাসে আসছে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের পর পুতিনের সাথে শান্তি আলোচনায় প্রস্তুত জানালেন জেলেনস্কি। ইউক্রেনকে নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ বেষ্টনী তৈরির প্রত্যয়। রোপণ করা বৃক্ষে প্রাণ ফিরছে নেত্রকোনার প্রকৃতিতে। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।